যে কোনো মানুষের ক্ষেত্রে যদি কমন কোনো সমস্যার কথা আমরা শুনে থাকি, সেটা কিন্তু তারা বলে থাকে যে তার চুল পড়ে যাচ্ছে বা চুল পাতলা হয়ে যাচ্ছে। আজ আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আমি নুসরাত দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে চুল পড়ার সমস্যা এবং তার আধুনিক চিকিৎসা। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিচ্ছে আমাদের সেই অতিথির সঙ্গে। ডক্টর মাহবুবুর রহমান 1975 সালের জানুয়ারি মাসে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি অরোরা স্কিন অ্যান্ড হেয়ার রিসার্চ ইনস্টিটিউটের কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। চুল পড়ার প্রধান কারণটা আসলে কি? বর্তমান সময়ে চুল পড়ার সমস্যা নেই, বাচ্চা থেকে শুরু করে ইয়াং জেনারেশন ইভেন বয়স্কদের মধ্যে সংখ্যা খুব কম। অন্যতম প্রধান কারণ জেনেটিক কজ, বংশগত কারণ, যেটাকে মেডিকেলের ভাষায় বলি অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া। সেটা মেলের ক্ষেত্রে হলে মেল প্যাটার্ন বল্ডনেস, আর ফিমেলের ক্ষেত্রে অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে হলে ফিমেল প্যাটার্ন বল্ডনেস আমরা বলি। সেকেন্ডলি হলো টেলোজেন ইফ্লাবিয়াম। টেলোজেন ইফ্লাবিয়াম হলো চুলের আরেকটি কমন সমস্যা, যেটা আমরা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে দেখি, তবে মেয়েদের ক্ষেত্রে আমরা বেশি দেখি। আর থার্ড হলো অ্যালোপেশিয়া এরিয়াটা, অর্থাৎ ম্যাক্সিমাম ক্ষেত্রে এই রোগটা বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখি। গার্ডিয়ানরা এসে বলে আমার বাচ্চার তো কালকেও ভালো ছিল, সকালে ঘুম থেকে উঠে দেখে যে মাথার একটা নির্দিষ্ট অংশের চুল চলে গিয়েছে, যেটাকে অনেকে আঞ্চলিকভাবে বলে যে ওর তো তেলাপোকা খেয়ে ফেলেছে, টাকে খেয়ে ফেলেছে। সাধারণত এই তিনটা সমস্যা নিয়েই আমরা দেখি আমাদের কাছে অধিকাংশ চুলের রোগীরা আসে। দ্বিতীয় কারণটা টেলোজেন ইফ্লাবিয়াম। এটার অন্যতম প্রধান কারণ হলো স্ট্রেস। টেলোজেন ইফ্লাবিয়াম বেসিক্যালি একটা রোগ যার অনেকগুলি কারণ আছে। প্রধান কারণ স্ট্রেস, তারপরে হলো আমরা জানি আমাদের দেশের মেয়েদের আয়রন জনিত ঘাটতির যে সমস্যা, রক্তশূন্যতা, এটা অন্যতম একটা প্রধান কারণ। তারপরে থাইরয়েডের যে সমস্যা, আপনি জানেন আমাদের দেশে প্রচুর থাইরয়েডের রোগী আছে এবং ফিমেলদের ক্ষেত্রে এটা অনেক বেশি, বিশেষ করে হাইপোথাইরয়েডিজম। এটাও কিন্তু চুল পড়ার অন্যতম প্রধান একটি কারণ। আর আরেকটা কারণ আমাকে বলতেই হবে, সেটা হলো আমাদের দেশের মেয়েরা অনেক বেশি পছন্দ করে পার্লারে যেতে। সেখানে গিয়ে তারা রিবন্ডিং করে, কালার করে, হিট দেয়। এই প্রত্যেকটা জিনিস চুলের জন্য, চুলের ভবিষ্যতের জন্য খুবই ভয়াবহ। আর ফাইনালি পুষ্টির অভাব, বিভিন্ন ধরনের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হয়। আপনি জানেন যে আমাদের দেশে এখন তো একটা ট্রেন্ড চলছে ডায়েটিং, হ্যাঁ, তো সুতরাং মেয়েরা এটা করে ওজন বেড়ে যাওয়ার ভয়ে ওরা কি করে, ক্রাশ ডায়েট করে অনেকে, এবং এটা অন্যতম প্রধান কারণ। এই কারণগুলি আমরা দেখি টেলোজেন ইফ্লাবিয়ামের ক্ষেত্রে। আর প্রথম যে কারণটা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, এটা বেসিক্যালি বংশগত কারণ। যদিও বংশগত বলা হয়, কিন্তু এই বংশগতের সাথে হরমোনগত কারণ আছে, পুষ্টিগত কারণ আছে, এবং আমাদের যে লাইফস্টাইল, আমাদের যে ফুড হ্যাবিট, এই প্রত্যেকটা জিনিস কিন্তু এই বংশগত চুল পড়াকে প্রভাবিত করে। আর ফাইনালি যে বাচ্চাদের যেটা হয় অ্যালোপেশিয়া এরিয়াটা, এটা পুরোপুরি হলো অটো ইমিউন ডিজিজ। হ্যাঁ, অর্থাৎ আমাদের শরীরের ভিতরের প্রতিরোধ ক্ষমতা যেটা আছে, সে হঠাৎ করে মনে হলো যে ওই জায়গার চুলটা তার এটা ফরেন কিছু, অর্থাৎ এটা হয়তো বাইরের কিছু ব্যাকটেরিয়া বা ভাইরাস, তখন সে কি করে এটাকে অ্যাটাক করে ইমিডিয়েটলি ওই জায়গার চুলটা পড়ে যায়, ওভারনাইট পড়ে যায়। এটাই বেসিক্যালি অ্যালোপেশিয়া। এই ক্ষেত্রে স্যার ট্রিটমেন্ট কি আসলে? এখন চুল পড়ার জন্য অনেকগুলি ট্রিটমেন্ট খুব জনপ্রিয় হয়েছে। আমাদের প্রথম এবং প্রধান উদ্দেশ্য বা টার্গেট থাকে হলো কি কারণে তার চুলটা পড়ছে, সঠিক কারণটা নির্ণয় করা। যে কোনো রোগের সাকসেসফুল ট্রিটমেন্ট ডিপেন্ডস অন প্রপার ডায়াগনোসিস। আমরা বাচ্চাদের অ্যালোপেশিয়া এরিয়া রোগ নির্ণয়ের জন্য যদি বলি, আমরা একটা টেস্ট করি, সেটাকে বলি ট্রাইকোস্কোপি। এটা খুব আধুনিক একটি টেস্ট, এবং এই ট্রাইকোস্কোপি টেস্টের মাধ্যমে কিন্তু আমরা মোটামুটি নিশ্চিতভাবে বলে দিতে পারি যে আসলে তার এইটা অ্যালোপেশিয়া এরিয়াটা হয়েছে না অন্য কোনো রোগের কারণে হয়েছে। এবং যখন আমরা রোগটা কনফার্ম করে ফেলি, তখন আমাদের জন্য চিকিৎসা অনেক সহজ। সেটা আমরা টেলোজেন ইফ্লাবিয়ামের ক্ষেত্রে বলি বা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার ক্ষেত্রে, প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা রোগ নির্ণয়ের পদ্ধতি আছে। হ্যাঁ, যেমন এই টেলোজেন ইফ্লাবিয়াম, তার অনেক কারণে চুল পড়তে পারে, আমরা জানি না তার হরমোনের কোনো প্রবলেম আছে কিনা, তার রক্তশূন্যতা আছে কিনা, হ্যাঁ, তার ভিটামিনের কোনো অভাব আছে কিনা। এইসব ক্ষেত্রে কিন্তু তার রক্তের কিছু পরীক্ষা করতে হয়। পরীক্ষা করলেই আমরা বুঝতে পারি, যদি হরমোনের প্রবলেম থাকে সেটাও ধরা পড়ে, তার যদি রক্তশূন্যতা থাকে সেটাও ধরা পড়ে, তার যে পুষ্টির অভাব হলো, এখন আমি তাকে কিছু ঔষধ দিলাম, তার রক্তশূন্যতাটা হয়তো কারেকশন হলো, কিন্তু আমি ঔষধ দিয়ে তো তাকে সারা জীবন রক্তশূন্যতা ঠিক রাখতে পারবো না। এই জন্য তাকে তার যে ডায়েট, রেগুলার যে তার ব্যালেন্স ডায়েট যেটা,
সেটা তো তাকে নিতে হবে। সুতরাং সেটা যদি সে প্রপারলি না নেয়, কয়দিন পরে কিন্তু আবার পুষ্টিহীনতা হবে, তার আবার রক্তশূন্যতা হবে, আবার চুলের সমস্যা হবে। তো সেই জন্য কাউন্সেলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কারণে কি কারো চুল পড়তে পারে? রক্তশূন্যতার কারণে যেরকম আমাদের চুল পড়তে পারে, ভিটামিন ডিও কিন্তু আমাদের চুলের গ্রোথের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান সময়ে কিন্তু সূর্যের আলোর দেখা আমরা কিন্তু পাই না, এবং ভিটামিন ডির মেইন সোর্স কিন্তু সানলাইট। সুতরাং আমরা যদি সানে প্রপারলি এক্সপোজ না হই, তাহলে কিন্তু আমাদের ভিটামিন ডিটা আমাদের শরীরে তৈরি হবে না, না হলে যেটা হওয়ার তাই হবে। এবং একটা স্টাডিতে দেখা গেছে দেশের অধিকাংশ মানুষেরই আসলে ভিটামিন ডির ঘাটতি রয়েছে, এবং এই ঘাটতি থেকে অন্যান্য অনেক সমস্যার পাশাপাশি চুল পড়ার সমস্যাটা কিন্তু আসলে আমরা দেখতে পাই। সেই ক্ষেত্রে আমরা ভিটামিন ডির সাপ্লিমেন্ট কিন্তু ইনভেরিবলি আমাদের পেশেন্টদেরকে দেই, বিশেষ করে যারা চুলের সমস্যা নিয়ে আসে। যাদের হেয়ার ফল হচ্ছে এবং তারা চাচ্ছে যে রিগ্রোথ হেয়ারের, সেক্ষেত্রে বাংলাদেশে আধুনিক কি ট্রিটমেন্ট রয়েছে? আমরা অনেক সময় মনে করি চুল পড়লেই বোধহয় সমস্যা। সকল চুল পড়া কিন্তু সমস্যা না, কারণ চুল পড়া দুই ধরনের আছে। একটা হলো স্বাভাবিক চুল পড়া, আর একটা হলো অস্বাভাবিক চুল পড়া। যেটা স্বাভাবিক চুল পড়া সাধারণত এটাকে আমরা রোগ বলি না, হ্যাঁ, কারণ স্বাভাবিক চুল পড়াটাকে একটা সুস্থ মানুষের প্রতিদিন চুল পড়ে, আপনি জানেন 50 থেকে 100টা চুল পড়ে, এই চুলগুলি কিন্তু আবার গ্রো করে, এটাকে বলা হয় হেয়ার সাইকেল। কিন্তু যখন এই সাইকেলের মধ্যে ডিসরাপশন হবে, ইমব্যালেন্স হবে, অর্থাৎ তার চুল স্বাভাবিক পড়ছে কিন্তু গ্রোথটা হচ্ছে না, রিগ্রোথটা হচ্ছে না, যেটা আপনি বললেন, যদি তার রিগ্রোথ কমে যায় তখন কি হবে, তার চুল পাতলা হয়ে যাবে, যেটা আমরা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বা বংশগত চুল পড়ায় আমরা দেখতে পাই। সেই ক্ষেত্রে আমরা এই ধরনের রোগীদের কিন্তু রোগটা আগে নির্ণয় করি। নির্ণয় করার জন্য আমরা ট্রাইকোস্কোপি টেস্ট করি, ব্লাডের হরমোনাল টেস্ট, নিউট্রিশনাল টেস্ট, এই সবগুলি টেস্ট করে আমরা যখন কনফার্ম হই তখন তার রিগ্রোথের জন্য আমরা চিকিৎসা শুরু করি। অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার ক্ষেত্রে ওয়ার্ল্ড স্বীকৃত, এফডি অ্যাপ্রুভ স্বীকৃত এখন পর্যন্ত দুটো ড্রাগ আছে। একটা হলো মিনোক্সিডিল, লাগানোর জন্য স্প্রে হিসাবে বা লোশন হিসাবে পাওয়া যায়, আরেকটা হলো ফেনেস্টেরাইড, যেটা আমরা মুখে খেতে দিই। আর আরেকটা চিকিৎসা আছে, সেটা হলো লাইট থেরাপি, লেজার লাইট, লো লেভেল লেজার লাইট থেরাপি। এর বাইরে অফ লেভেল আরও অনেকগুলি চিকিৎসা আছে, যেমন আমরা ভিটামিনস দেই, মিনারেলস দেই, হ্যাঁ, এবং আমরা যদি আধুনিক চিকিৎসার কথা বলি, পিআরপি থেরাপি, যে তারপরে গ্রোথ ফ্যাক্টর, স্টেম সেল থেরাপি, এবং সর্বাধুনিক হলো হেয়ার ট্রান্সপ্লান্টেশন। সুতরাং এই আধুনিক সব চিকিৎসা আমাদের দেশে এখন আছে, এবং আমাদের দেশের ডার্মাটোলজিস্টরা অত্যন্ত সফলভাবে কিন্তু এই চিকিৎসাগুলি আমাদের রুগীদের দিচ্ছেন। আমাদের রুগীদের জন্য যেটা জরুরি, তাদের চুল পড়ার সমস্যা হলে একজন বিশেষজ্ঞ ডার্মাটোলজিস্টের কাছে যাবেন, চুল পড়ার কারণটা উনি আইডেন্টিফাই করবেন, তারপরে উনি সঠিক চিকিৎসাটা নেবেন। তাহলে আমরা এতক্ষণ বললাম বংশগত চুল পড়ার চিকিৎসা নিয়ে, এখন আসি আমরা দ্বিতীয় যে কারণটা বললাম, টেলোজেন ইফ্লাভিয়াম। তা কারো যদি থাইরয়েড সমস্যার জন্য তার চুল পড়ে, তাকে শুধু পিআরপি থেরাপি দিলে কিন্তু কাজ হবে না, তাকে কিন্তু ওই থাইরয়েড রিপ্লেসমেন্ট দিতে হবে। কারোর যদি রক্তশূন্যতা থাকে তাহলে তাকে কিন্তু ওইটা ঠিক করতে হবে। ভিটামিন ডির ঘাটতি থাকলে তার কিন্তু ওইটা ঠিক করতে হবে। এবং কেউ যদি পার্লারে গিয়ে রিবন্ডিং করে, কালার করে যদি চুলের ক্ষতি করে, তাহলে তাকে ওই জায়গা থেকে বের হয়ে চুলের সঠিক যত্ন নিতে হবে। এবং সবার শেষে টাকের যে সমস্যা, ওই যে বললাম বাচ্চাদের যে প্রবলেমটা হয়, অ্যালোপেশিয়া এরিয়াটা, যখন আমরা রোগটা নিশ্চিত করব ট্রাইকোস্কোপির মাধ্যমে, তখন তার চিকিৎসা শুরু হবে। এই তিনটার মধ্যে সবচেয়ে কঠিন চিকিৎসা হলো অ্যালোপেশিয়া এরিয়াটা, কারণ এটা একটা ক্রনিক প্রবলেম, এবং এটা চিকিৎসা করে ভালো হওয়ার পরে কিন্তু পুনরায় এই রোগটা ফিরে আসে। সেই জন্য আমরা সবসময় রোগীদের বলি যে রোগ ভালো হওয়ার পরেও কিন্তু আপনি মেনটেনেন্স ট্রিটমেন্টে থাকবেন, এবং এটার যে আধুনিক চিকিৎসা আছে, কিছু খাওয়ার ওষুধ আছে, লাগানোর ওষুধ আছে, আমরা এটাতে স্প্রে দেই, ক্রায়োথেরাপি দেই, এটাতে ইনজেকশন দেই, এবং সব শেষে এটার জন্য আধুনিক যে চিকিৎসা বর্তমান এফডি অ্যাপ্রুভ করেছে, সেটা হলো জ্যাক ইনহিবিটর, যেটা খুব ভালো একটি ওষুধ, এবং এর মাধ্যমে আমরা চমৎকারভাবে এই টাকে খাওয়ার রোগের চিকিৎসা আমরা দিতে পারি। আচ্ছা, এই যে বাচ্চাদের অ্যালোপেশিয়া রোগটি হচ্ছে, সেটি অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেটা আবার ফিরে আসছে, অর্থাৎ রিকারেন্ট হচ্ছে। সেক্ষেত্রে আসলে ট্রিটমেন্ট পদ্ধতিটা কি হতে পারে, বা কোথায় গ্যাপ থাকলে ট্রিটমেন্টে সেটি আবারও ফিরে আসে? অ্যালোপেশিয়া এরিয়াটা বেসিক্যালি এটা একটা অটোইমিউন ডিজিজ। অটোইমিউন ডিজিজ মানে এটা একটা ক্রনিক প্রবলেম। সুতরাং এই ধরনের রোগীদের সবচেয়ে জরুরি হলো, রোগীরা যখন প্রথমে আসে, আমরা রোগ নির্ণয় নিশ্চিত করার পরে, অর্থাৎ ডায়াগনোসিস কনফার্ম করার পরে, যখন আমরা ট্রিটমেন্ট নিয়ে কথা বলি, তখন আমরা রোগীর গার্ডিয়ানকে বা রোগীকে আমরা ডিটেলস বলার চেষ্টা করি যে এটা একটা ক্রনিক প্রবলেম, অটোইমিউন প্রবলেম,
আপনাকে কিন্তু লম্বা সময়ের জন্য চিকিৎসা নিতে হবে। চিকিৎসা নিয়ে ভালো হওয়ার পরে এ রোগ কিন্তু পুনরায় ফিরে আসতে পারে। যেহেতু ফিরে আসতে পারে, আপনি যদি রোগ ভালো হয়ে গিয়েছে মনে করে চিকিৎসা বন্ধ করে দেন অথবা ডক্টরের সাথে আপনি আর পরামর্শ না করেন, তখন কি হবে, কিছুদিন পরে এই রোগটা কিন্তু আবার ফিরে আসার একটা সম্ভাবনা থাকবে। সেই ক্ষেত্রে আমরা রোগীদের শুরুর দিকে কিন্তু আমরা এই কাউন্সেলিংটা করি, রোগীদেরকে এই জিনিসটা বুঝিয়ে দেই এবং অধিকাংশ ক্ষেত্রে রোগীরা কিন্তু আমাদের এই জিনিসটা খুব চমৎকারভাবে গ্রহণ করেন এবং যারা আমাদের এই গাইডলাইনটা ফলো করেন, আমরা একটা স্টাডিতে দেখেছি অধিকাংশ রোগীরা ভালো হওয়ার পরে যারা মেইনটেনেন্স ট্রিটমেন্ট নেন তাদের কিন্তু আর খুব একটা ফিরে আসে না। কিন্তু যারা আমাদের এই মেইনটেনেন্স ট্রিটমেন্ট অর্থাৎ এই গাইডলাইনটা ফলো করেন না, তাদের অনেকেরই কিন্তু পুনরায় এটা ফিরে আসে এবং পরবর্তীতে যখন ফিরে আসে তখন কিন্তু আমাদের জন্য আসলে এই রোগের চিকিৎসা করাটা একটু কষ্ট হয়ে যায়। অনেক ক্ষেত্রে হয়তো রোগীরা আপনাদেরকে প্রশ্ন করে থাকে যে হয়তোবা যে সেটা একেবারে কিউরেবল কিনা। এই প্রশ্নটা আসলে আমাদের অনেক বেশি শুনতে হয়। যে প্রশ্নটা একজন ডায়াবেটিসের রোগী কখনো তার ডায়াবেটিসের ডাক্তারকে করেন না, কখনো তার প্রেশারের রোগী তার প্রেশারের ডাক্তারকে করেন না, হ্যাঁ, তা আর্থ্রাইটিসের রোগী, হার্টের রোগী, কিডনির রোগী তাদের ডাক্তার কিন্তু এটা করেন না। হ্যাঁ, ইনফ্যাক্ট মেডিকেল সায়েন্সে আমাদের অধিকাংশ রোগ কিন্তু ক্রনিক রোগ, যে রোগগুলিকে আসলে দীর্ঘ সময় ধরে চিকিৎসা করতে হয়। ঠিক একইভাবে আমাদের স্কিনেরও কিন্তু অধিকাংশ রোগগুলি আসলে ক্রনিক প্রবলেম। সুতরাং এই রোগগুলিকে আমাদের লম্বা সময়ের জন্য চিকিৎসা করতে হয়। একটা ডায়াবেটিস রোগী যেভাবে সুন্দরভাবে চিকিৎসা করে একটা হেলদি লাইফ লিড করেন, আমাদের স্কিনের রোগ বা চুলের রোগ খুব সহজেই কিন্তু তারা যদি সঠিক চিকিৎসা করেন, চিকিৎসাটা দীর্ঘমেয়াদী হবে। একটা ডায়াবেটিস রোগী যদি সারা জীবন চিকিৎসা করতে পারে, তো আমাদের স্কিনের ট্রিটমেন্টে তো কোনো প্রবলেম নেই, মেইনটেনিং হেলদি লাইফ। সুতরাং আমরা পেশেন্টদেরকে আসলে কাউন্সিলিং করে বুঝাই আসলে আমাদের এই জায়গাটায় ঘাটতি ছিল, আমরা হয়তো ওইভাবে রুগীদেরকে আগে অ্যাওয়্যার করতে পারি নাই, কাউন্সিলিং করতে পারি না, এই জায়গাটা আমরা কাজ করছি এবং আমাদের রুগীরাও চমৎকারভাবে কিন্তু আমাদেরকে কোঅপারেট করছেন, তারা এই জিনিসগুলি বুঝতে পারছেন। সুতরাং কাউন্সিলিং অ্যান্ড কাউন্সিলিং, এটা আমি আমার জুনিয়র ডক্টর যারা আছে, আমার কলিগ যারা আছে, এটা আমার একটা আবেদন থাকবে, অবশ্যই আমাদের পেশেন্টদের সাথে একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। ডক্টর পেশেন্ট রিলেশনশিপ ইজ এ নোবেল রিলেশনশিপ, এটা অনেস্ট রিলেশনশিপ হওয়া উচিত এবং যদি তার রিলেশনশিপটা স্ট্রং হয়, আমি মনে করি রোগী বেনিফিটেড হবে, ডাক্তার বেনিফিটেড হবে। খুবই চমৎকার বলেছেন স্যার। এখন একটু জানবো, যেমনটা আপনি বলছিলেন যে আধুনিক ট্রিটমেন্টের অংশ হিসেবে পিআরপি এবং একদম লাস্ট স্টেজে আপনারা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করে থাকেন, পিআরপি সম্পর্কে একটু জানবো স্যার। পিআরপি চুলের আধুনিক চিকিৎসা, এটা আমি প্রায় রোগীকে বোঝানোর জন্য বলি, জমিতে আমরা সার দেই, দুটো জমি, দুটো জমিতে আমি বীজ দিলাম, একটাতে সার দিলাম আরেকটাতে দিলাম না, তো গ্রোথ ডেফিনেটলি যেটাতে সার দিছি ভালো হবে। পিআরপিটা অনেকটা সারের মতো কাজ করে। আমরা কি করি, ব্লাড টেস্ট করি, ব্লাড টেস্টের সময় 10 বা 15 ml 10 থেকে 15 cc ব্লাড নিয়ে এটাকে একটা মেশিন আছে, ওইটাকে প্রসেস করি, করে ব্লাডের ভিতরে প্ল্যাটিলেট বলে একটা সেল থাকে, ওইটাকে সেপারেট করি এবং এই প্ল্যাটিলেটের ভিতরে অসংখ্য গ্রোথ ফ্যাক্টর থাকে। আমাদের মূল টার্গেট কিন্তু এই গ্রোথ ফ্যাক্টরটা। যখন আমরা টার্গেটেড এরিয়ায়, বিশেষ করে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, ট্যালোজেন ইফ্লাবিয়ামে আমরা পিআরপি থেরাপিটা দেই, সাধারণত প্রতি মাসে একবার করে দেওয়া হয় এবং এই থেরাপি দেওয়ার 2 থেকে 3 মাস পরে রোগী তার চুলের যে ইমপ্রুভমেন্ট বুঝতে পারে এবং এটা লম্বা সময় ধরে দিতে হয়। ইনিশিয়ালি আমরা প্রতি মাসে একবার করে 4 থেকে 6টা সেশন দেই, পরবর্তীতে আমরা 2 থেকে 3 মাস পর বা 4 মাস পরে রোগীর প্রয়োজন অনুসারে আমরা এটা কন্টিনিউ করি। এবং আমি আরেকটা মেসেজ দিতে চাই, এটা খুব নিরাপদ একটা চিকিৎসা। জি স্যার, আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করব, বিশেষ করে ট্রান্সপ্ল্যান্ট সম্পর্কে জানতে চেষ্টা করব আপনার কাছ থেকে। তবে এই পর্যায়ে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ দিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। চুল পড়া বন্ধ হওয়ার জন্য উপকারী খাবার, বিশেষ করে চুল গজানোর উপকারী খাবার। অনেকের মাথায় টাক হয়ে যাচ্ছে এবং স্কিনের পাশাপাশি অনেকের কিন্তু চুলেরও সমস্যা হচ্ছে। তো সেক্ষেত্রে চুল ভালো রাখার জন্য আপনাকে কিছু খাবার আছে অবশ্যই সিলেক্ট করতে হবে, যেমন প্রোটিন জাতীয় খাবার আপনার খাদ্য তালিকায় বেশি পরিমাণে রাখতে হবে। তবে হ্যাঁ, অনেকেই আছেন যে কার্বোহাইড্রেট টোটালি অ্যাভয়েড করেন এবং শুধুমাত্র প্রোটিন জাতীয় খাবার খান, সেক্ষেত্রে কিন্তু চুল পড়া বন্ধ হওয়ার একটা বড় কারণ হতে পারে। তো সেই কারণ, আপনি যখন প্রোটিন জাতীয় খাবার শুধু খাচ্ছেন তখন কিন্তু জাস্ট আপনি ক্যালোরি নিচ্ছেন, প্রোটিনটা কিন্তু আপনার প্রপারলি রক্তের সাথে মিশবে না। যখন আপনি কার্বোহাইড্রেটের সাথে প্রোটিন মিশিয়ে খাচ্ছেন তখনই কিন্তু আপনার রক্তে
যে প্রপার প্রোটিনটা মিশবে এবং এর পাশাপাশি কিন্তু আপনার চুলটা ভালো রাখবে। চুলের স্ক্যাল্প ভালো করার ক্ষেত্রে অবশ্যই চুলের রেগুলার তেল দেওয়ার পাশাপাশি আপনাকে ভিটামিন ই সমৃদ্ধ খাবার, ওমেগা-3 ও ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার খেতে হবে, এবং যেটা আপনি পাবেন কাঠবাদাম এবং আখরোটে। এবং এর পাশাপাশি সামুদ্রিক মাছও কিন্তু চুল ভালো রাখতে সাহায্য করে। এবং যারা কিনা গবেষণায় বলছে যারা প্রচুর পরিমাণে মাছ খায় বা প্রোটিন জাতীয় খাবার খায় তাদের কিন্তু চুল পড়ার ঝুঁকিটা কম থাকে এবং চুলটা কম পড়ে। এবং এর পাশাপাশি শুধুমাত্র যে আপনি প্রোটিন খাবেন বা ভিটামিন ই যুক্ত খাবার খাবেন তা কিন্তু না, এর পাশাপাশি আপনাকে অবশ্যই এমন খাবার সিলেক্ট করতে হবে যেটা আপনার চুল পড়া বন্ধ করতে সাহায্য করে। অনেকে আছে যে মাছ রান্না করেন যখন তখন না ভেজে রান্না করেন, কিন্তু আপনি যখন মাছ ভেজে রান্না করবেন তখন ভিটামিন এ ডি ই কে অ্যাবজর্বেশনের জন্য কিন্তু অবশ্যই আপনার তেলের প্রয়োজন আছে। তো এই জন্য আপনি যেটা করবেন তেল দিয়ে রান্না করবেন, মানে ভেজে রান্না করবেন, তাহলে সেটা কিন্তু আপনার চুলের যে হরমোনটা সেটা কিন্তু গ্রোথ করতে সাহায্য করবে। এবং এর পাশাপাশি আপনি রেগুলার ভিটামিন সি যুক্ত খাবার খাবেন, যে খাবারে 100% ভিটামিন সি আছে। ভিটামিন সি 100% আছে কাঁচা মরিচ, এবং এর পাশাপাশি আপনি আমলকি খেতে পারেন প্রতিদিন একটা করে। সকালে যদি খালি পেটে একটা করে আমলকি খান, যারা কিনা চুলের রিবন্ডিং করেন এবং চুলের অনেক ধরনের কেমিক্যালযুক্ত ট্রিটমেন্ট করেন আরও সুন্দর লাগার জন্য, সেক্ষেত্রে কিন্তু প্রতিদিন অবশ্যই আপনাকে একটা করে আমলকি খেতে হবে। আপনার কাছে এখন একটু হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে জানতে চাচ্ছি যে বাংলাদেশে এই ট্রিটমেন্টটা কতটা সহজলভ্য? হেয়ার ট্রান্সপ্লান্ট বর্তমান সময়ে চুলের সবচেয়ে আধুনিক, নিরাপদ এবং সবচেয়ে কার্যকর চিকিৎসা, বিশেষ কিছু রোগীর জন্য, সবার জন্য না। আমরা আমাদের একটা স্টাডিতে দেখেছি শতকরা 10 ভাগ রোগী, অর্থাৎ 100 জন চুলের রোগীর মধ্যে 10 জন বা তারও কম রোগীর আসলে এই ট্রান্সপ্লান্টের প্রয়োজন হয়। এই ট্রান্সপ্লান্ট বেসিক্যালি যাদের চুল একদম চলে গিয়েছে, যারা আসলে শেষ পর্যায়ে চিকিৎসার জন্য এসেছেন, যাদের মাথায় আসলে চুল নাই, যেটাকে আমরা টাক বলি। ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে কিন্তু আমরা এই ট্রান্সপ্লান্টটা করতে হবে। ট্রান্সপ্লান্ট জিনিসটা আসলে কি, আপনি খেয়াল করে দেখবেন একটা মানুষের মাথায় চুল নেই, পুরো টাক, কিন্তু তার পিছনের দিকে এবং সাইডে কিন্তু তার চুল আছে। যদি আপনি একটা ছেলে খেয়াল করে দেখেন, এই পিছনের এবং সাইডের চুলগুলিকে বলা হয় পার্মানেন্ট হেয়ার। ট্রান্সপ্লান্টের মূল কনসেপ্ট হলো যাদের সামনের দিকে চুল চলে গিয়েছে তাদের পিছন থেকে চুল তার গোড়াসহ এনে সামনের যে ফাঁকা জায়গা সেই জায়গাটায় বসিয়ে দেওয়া, এটাই আসলে বেসিক্যালি হেয়ার ট্রান্সপ্লান্ট। এবং বাংলাদেশে খুব সফলভাবেই অনেক হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন আছে, ওনারা এই সার্জারিটা করছেন। সুতরাং এই সার্জারির ক্ষেত্রে আমার কিছু পরামর্শ থাকবে। প্রথম পরামর্শ থাকবে, এই সার্জারির জন্য আপনি একজন সঠিক সার্জনের কাছে যাবেন। সেকেন্ডলি হলো এই সার্জারির জন্য সঠিক রোগী নির্ণয় করা, কারণ সবার জন্য কিন্তু ট্রান্সপ্লান্ট না। এবং এই ট্রান্সপ্লান্টের আগে রোগীদের প্রতি আমার পরামর্শ থাকবে, আপনি আপনার চিকিৎসকের কাছে বিস্তারিত সব কিছু জেনে নেবেন। এটার পার্শ্ব প্রতিক্রিয়া কী হবে, এটার আউটকাম কী হবে। আমরা অনেক সময় মনে করি কি ট্রান্সপ্লান্ট মানে হলো আমি চুল লাগালে আমার বোধহয় আগের মতো হয়ে যাবে, কিন্তু আসলে এটা সম্ভব না। হেয়ার ট্রান্সপ্লান্টের মূল উদ্দেশ্য হলো রোগীর আউটলুকটাকে ইমপ্রুভ করা, জাস্ট আউটলুকটা ইমপ্রুভ হবে। সো মেসেজ হলো এটা, হেয়ার ট্রান্সপ্লান্ট আমাদের দেশে খুব সফলভাবে হচ্ছে এবং এটা খুবই নিরাপদ একটা চিকিৎসা, এবং আমি মনে করি এটা খুব রিজনেবল কস্ট। আমাদের দেশে যেসব সার্জনরা করছেন রিজনেবল কস্টে করছেন। তবে অবশ্যই আমি যে মেসেজটা দিব, একজন বিশেষজ্ঞ কোয়ালিফাইড হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জনের দ্বারা আপনারা এই চিকিৎসাটা নেবেন। অর্থাৎ আমরা চুল পড়ার যে কোনো ধরনের ট্রিটমেন্ট শুরু করার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এবং তিনি সেই ট্রিটমেন্টটা করার জন্য এলিজিবল কিনা সেই বিষয়টি আসলে তার জন্য জেনে নেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে অনেক অনেক ধন্যবাদ ডক্টর নুসরা, এবং ধন্যবাদ জানাচ্ছি এনটিভিকে এবং এনটিভির যে কলা কৌশলী আছে আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। বর্তমানে বাংলাদেশে কতগুলো ভাইরাস ডিজিজ চলতেছে, এটা বিকজ অফ আমাদের ওয়েদার রিলেটেড জন্য। তার মধ্যে কিছুদিন আপনারা দেখেছেন মিজেস যে শুধু বাচ্চাদের হচ্ছে তা না, মিজেস অ্যাডাল্টদেরও হয়। আর এখন ডেঙ্গুটা কেবল আরম্ভ হয়েছে, এখন আমরা বর্তমানে এই দুটা নিয়ে ডিল করছি। এখন এগুলো তো সাধারণ রোগীদের হইতেছে, কিছু বিশেষ রোগী আছে যাদেরকে আমরা উই আর কনসার্ন, যাদের কিছু রোগে তারা ভোগে, ক্রনিক রোগে, এগুলো আমরা বলি কোমরবিডিটি। তো এইগুলা যাদের থাকে তাদেরকে একটু স্পেশাল কেয়ার নিতে হবে। এর মধ্যে বিশেষ করে যে বয়স্ক রোগ আমাদের দেখা যায়, ডায়াবেটিসের পরিসংখ্যান তো দেখা গেছে প্রত্যেকটা 10 জনের মধ্যে একজন ডায়াবেটিস, অনেকের হার্ট ডিজিজ থাকে, অনেকের ব্লাড প্রেশার থাকে, অনেকে ক্যান্সার থাকে বা ক্যান্সারের কিছু ওষুধ খাচ্ছে, এগুলোকে আমরা ক্রনিক ডিজিজ বলি, তারা এটা সাফার করে। এখন ধরেন এরা সাফার করছে, এরাও তো এই সংক্রামক রোগে হতে পারে, তাদেরও মিজেস হতে পারে, তাদেরও ডেঙ্গু হতে পারে। তাহলে তাদের বেলায় আমাদের কী করা উচিত?
তো এই জিনিসটা মনে রাখবো যে ফার্স্ট থিং যাদের যা রোগ আছে ওইটাকে আপনাকে স্ট্রিক্টলি কন্ট্রোল করতে হবে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে শেষ করছি দর্শক, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।